আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ফিজিক্স চ্যাপ্টার 5 এর অন্যতম ইম্পর্টেন্ট ক্লাসে স্বাগতম। দেখো, লাস্ট ক্লাসে তোমাদেরকে অনেকগুলো অনুধাবনমূলক কোয়েশ্চেন আমি করাইছি এবং তারপর সাথে সাথে লাস্ট মোমেন্ট ছিল বলে আমি একটা কোয়েশ্চেন একটু বাজায় রাখছি আর কি। মানে আমি বলছিলাম যে তোমাদেরকে এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করাবো। তো দেখো, এটা কি ছিল যে জলাশয়ের তলদেশ হতে উঠে আসা বুদবুদ আকারে ক্রমশ বড় হয় কেন? মানে ধরো এটা একটা জলাশয়, হ্যাঁ, এখন এইখানে কি হয় অনেক সময় যে বুদবুদ উঠে আসে না? বুদবুদ মানে তো বুঝোই যে বাবল, মানে যেটাকে তোমরা বাবল বলো আর কি। তো এই যে বুদবুদ যখন উঠে আসে এরা আস্তে আস্তে কি হয়, বড় হইতে থাকে, বুঝছো? মানে একদম নিচে থাকে কি ছোট, আস্তে আস্তে কি হয়, বড় হইতে থাকে। এখন এটার রিজনটা কি? এটার রিজন হচ্ছে, খুব সুন্দর মতো খেয়াল করবা, তোমাদেরকে লাস্ট দিন বলে দিয়ে গেছিলাম যে এইটা আমরা সলভ করব হলো এই সম্পর্ক অনুযায়ী, যে চাপ আর আয়তন, ঠিক আছে? চাপ আর আয়তনের সাথে সম্পর্ক তৈরি করব। তো চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক, তাই না বলো? তার মানে চাপের মানটা যদি বাড়ে আয়তনটা কি হবে? কমবে। অথবা আয়তনটা যদি বাড়ে তাহলে কি হবে? চাপের মানটা কমবে, তাই না? এইভাবে তোমাদেরকে বলে গেছিলাম। তো তোমরা এখানে কি বলবা? তোমরা এখানে একটু সিম্পল ওয়েতে চিন্তা করো তো। তোমরা তো জানো যেহেতু এই বুদবুদটা একদম তলদেশে আছে, মানে এই যে এই জলাশয়ের তলদেশে আছে, তার মানে এইখানে কি জলাশয়ের তলদেশে থাকা মানে কি তরল পদার্থের মধ্যে আছে না? তরল পদার্থের চাপটা কার উপর ডিপেন্ড করে? গভীরতার উপর ডিপেন্ড করে না? একটু বুঝে বলো। মনে করো তোমাদেরকে পড়াইছি তরল পদার্থের চাপ কি ছিল? পি সমান এইচ রো জি, আর এই চাপটা গভীরতার সমানুপাতিক ছিল। মনে আছে যে গভীরতা যত বেশি হবে চাপের মানটা কি তত বেশি, গভীরতা যত কম হবে চাপের মানটা কি তত কম। সো এক্স্যাক্টলি ওই হিসেবেই এইখানে যখন কিনা বাবলটা একদম তলদেশে থাকে তখন কি গভীরতার মানটা বেশি না? আর গভীরতার মানটা বেশি মানে কি চাপের মানটা বেশি না? বলো বলো, গভীরতা বেশি মানে কি চাপের মানটা বেশি? আচ্ছা, চাপের মান বেশি মানে আয়তনের মান কম। কি বলছি বুঝছো? আবার বলি, জলাশয়ের তলদেশে থাকা মানে গভীরতার মানটা বেশি, গভীরতার মানটা বেশি মানে হচ্ছে চাপের মানটা বেশি, আর চাপের মান বেশি মানে কি আয়তন কম, আর আয়তন কম মানে কি বাবলটা ছোট হবে, আর আয়তন বেশি মানে কি বাবলটা আস্তে আস্তে বড় হবে, তাই না বলো? আচ্ছা, তাহলে এখানে তুমি কি লিখবা? তোমাদেরকে বারবার করে বলছি কেন বলা কোশ্চেনের টাইপে তুমি কি লিখবা? আগে স্বীকার করবা। আগে কি করবা? আগে স্বীকার করবা। কি স্বীকার করবা? যে হ্যাঁ 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 বলার দরকার নেই, মানে কি বলবা? জলাশয়ের তলদেশ হতে উঠে আসা বুদবুদ আকারে ক্রমশ বড় হয়। ঠিক আছে, এটুক লিখার পর তারপর তোমরা একটা জিনিস লিখবা, আমরা জানি তরলে চাপ পি সমানুপাতিক এইচ। এরপর আবার লিখবা আবার ভি সমানুপাতিক 1/p। এইটা লেখার সাথে সাথে তুমি একটু সাইডে নোট দিবা, যদি এটা তোমাদের নাই কিন্তু তারপরে তুমি একটু সাইডে নোট দিবা। কালকে আপু বলছিলাম যে এই যে পি সমানুপাতিক 1/v অথবা ভি সমানুপাতিক 1/p, এইটা হচ্ছে বয়েলের সূত্র। এটা কার সূত্র? এটা হচ্ছে বয়েলের সূত্র, মানে বিজ্ঞানী বয়েল। হ্যাঁ, বিজ্ঞানী বয়েল এই সূত্রটা প্রমাণ করছিল। তাপমাত্রাকে ফিক্স রেখে আর হলো মোল সংখ্যাকে ফিক্স রেখে উনি এই সূত্রটা প্রমাণ করছে। ওইটা তোমাদের জানার দরকার নেই, খালি নামটা জেনে রাখো যে এটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী বয়েল। হ্যাঁ, তো বিজ্ঞানী বয়েলের সূত্র অনুযায়ী এই ভি সমানুপাতিক কি হবে? 1/p। আচ্ছা, তাহলে এখন বলো তো, এখান থেকে একটু সুন্দর মতো খেয়াল করে বলো, যখন কিনা জলাশয়ের তলদেশ তখন কি চাপের মান বেশি? তা এখন তুমি সুন্দরভাবে বলবা যে জলাশয়ের উপরিতলের তুলনায়, মানে একটু গুছায় লিখবা, হ্যাঁ, উপরিতলের তুলনায় নিচের তলে গভীরতা বেশি হয়, যার ফলে জলাশয়ের তলদেশে চাপের মানটা বেশি। কেন? কারণ যেহেতু গভীরতা বেশি, হ্যাঁ, চাপের মান বেশি, তাই কি যেহেতু গভীরতা বেশি হয় তার মানে কি ওই জলাশয়ের তলদেশে চাপের মানটা বেশি। এরপর লিখবা আবার চাপের মান বেশি হওয়ার কারণে তো এখানে লিখবা যে অতএব চাপের মান বেশি, আবার চাপের মান বেশি হওয়ার কারণে আয়তন
কম হয়। এরপর কি লিখবা? এরপর লিখবা অন্যদিকে তলদেশ হতে যত উপরে উঠে আসা যায়, তলদেশ হতে, হ্যাঁ, তলদেশে না, তলদেশ হতে যত উপরে উঠে আসে, কে উঠে আসবে? বুদবুদ। হ্যাঁ, তলদেশ হতে বুদবুদ যত উপরে উঠে আসে, তত চাপের মান কমতে থাকে, তাই বুদবুদের আয়তন বাড়তে থাকে। শেষ। ঠিক আছে, তো কিভাবে লিখবা? এই যে এইভাবে সুন্দরভাবে একটু লিখে ফেলবা। হ্যাঁ, এভাবে কিউট করে একটু লিখে ফেলবা। আর একটা কথা, এখানে যদি গ্রাফ দেওয়া যায়, তোমার যদি মনে হয় যে না ঠিক আছে আমি একটু গ্রাফ দিব, তাহলে তুমি গ্রাফ দিতে পারো, কারণ আমি তোমাদের অনেক গ্রাফ শিখাইছি, অনেক, মানে কেমনে কি করবে এটা সব বলছি। গ্রাফ কিভাবে কি ডিল করতে হয়, যেমন এই বরাবর দাও পি, এ বরাবর দাও এইচ, এটা কি সমানুপাতিক, দাও এইভাবে। আর বয়েলের গ্রাফটা কেমন হবে? এই যে এই বরাবর কি, এই বরাবর হচ্ছে ভি, এই বরাবর হচ্ছে কি পি। কেন? কারণ বাম পাশে কে থাকে? বাম পাশে যে থাকে ওরে ওয়াই অক্ষ বরাবর, আর ডান পাশে যে থাকে ওরে কি এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে গ্রাফটা কেমন হবে? এই যেরকম ব্যস্তানুপাতিকের গ্রাফ হবে। ঠিক আছে, তো তোমাদেরকে বলছিলাম এই কোশ্চেনটা করাবো, এই কোশ্চেনটা ডান। হ্যাঁ, আচ্ছা দেখো নেক্সট স্টেপ। আজকে নতুন টপিক স্থিতিস্থাপকতা। এইটা হচ্ছে মনে করো অন্যতম টেস্টি একটা টপিকের মধ্যে, মানে এই চ্যাপ্টারের অন্যতম টেস্টি একটা টপিক। এইখান থেকে যদি চিন্তা করে তোমাদের স্কুলে যে কোশ্চেন একটু কঠিন করবে, তোমাদেরকে আটকাবে, সেই ক্ষেত্রে এইখান থেকে কোশ্চেন দিতে পারে। আর যদি মনে করো টিচাররা চিন্তা করে যে না ঠিক আছে পোলাপান পাস করে যাক, সেই ক্ষেত্রে এটা নাও দিতে পারে। কিন্তু খুব মজার একটা টপিক, বুঝছো? এটা আসলেই খুব মজার একটা টপিক, ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ তোমাদের কোয়েশ্চেন ইন ফিউচার মানে এসএসসি তে কেমন হবে এটা ধারণা করা যাচ্ছে না। হ্যাঁ, তো এই কারণে কি করবা, এই যে এই তিনটা টপিক, ম্যাসিভ যেই তিনটা টপিক, এগুলো আমরা একটু পড়ে যাব। দেখো, শুরুতেই হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। খেয়াল করো, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি জিনিসটা কি? এটা হচ্ছে একটা প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক, মানে হলো ধর্ম। ঠিক আছে, স্থিতিস্থাপকতা জিনিসটা কি? একটা ধর্ম। এখন কেমন ধর্ম? ধরো আমি কোন একটা রাবার ব্যান্ড, ওই যে স্ক্রাঞ্চি গুলো আছে না, মেয়েদের স্ক্রাঞ্চি, এটাকে একটু টানলাম, একটু টানার পর মানে একটু যখন টানছি, মানে হাত দিয়ে যখন একটু বল প্রয়োগ করে টেনে রাখছি, তখন কি হয়েছে? এটার বিকৃতি হয়েছে। বাট যখন আমি স্ক্রাঞ্চিটা যখন আমি ছেড়ে দিছি, মানে আর টানাটানি করি নাই, ছেড়ে দিছি, তখন কি এটা আগের অবস্থায় ফিরে গেছে না? খেয়াল করো খুব ভালোভাবে, পদার্থের যে ধর্মের কারণে এতে বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার কারণে এটার কিছুটা বিকৃতি হয়েছে। বিকৃতি হওয়ার পর তারপর যখন বল প্রয়োগ করা অফ করে দিছো, তখন আবার এ পূর্বের অবস্থায় ফিরে গেছে, মানে আগের মতো হয়ে গেছে। এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এই ধর্মকে কি বলা হয়? স্থিতিস্থাপকতা। তার মানে স্থিতিস্থাপকতার জন্য একটা নির্দিষ্ট কিন্তু রেঞ্জ আছে, যে হ্যাঁ তুমি এতটুকু পরিমাণ যদি বল প্রয়োগ করো তাহলে কি হবে? বস্তুটা ঠিকঠাক থাকবে। আবার মনে করো বেআন্দাজের মতো এত বল প্রয়োগ করো না যে বস্তুটা একদম নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়। ঠিক আছে, স্থিতিস্থাপকতা মানে কি? স্থিতিস্থাপকতা মানে হচ্ছে এমন একটা ধর্ম যার ফলে বস্তুতে বল প্রয়োগ করার পরে বল যখন সরায় ফেলবা, বস্তুটা কি হবে? আগের অবস্থায় ফিরে যাবে, মানে আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো দেখো আমি সংজ্ঞাটা কি লিখছি? সংজ্ঞাটা লিখছি যে বস্তুর যে ধর্মের কারণে এতে বল প্রয়োগের পর সাময়িক বিকৃতি। কথাটা কি খেয়াল করছো? কথাটা খেয়াল করছো? সাময়িক বিকৃতি, সাময়িক বিকৃতি কথাটা খেয়াল করছো? মানে কিছুক্ষণের জন্য কি হয়? বিকৃতি ঘটে। এ কিন্তু একদম মনে করো মানে অবস্থান কিন্তু একদম চেঞ্জ করে ফেলে না, মানে নিজের আকার আকৃতি একদম চেঞ্জ করে না, তো ঘটে। এবং বল অপসারণ করার পর বস্তু পূর্বের অবস্থায় ফিরে যায়, তাকে কি বলে? তাকে হলো স্থিতিস্থাপকতা বলা হয়। তার মানে স্থিতিস্থাপকতা হচ্ছে একটা ধর্ম। স্থিতিস্থাপকতা কি? একটা ধর্ম। এটার কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, মানে এটাকে তুমি কিছু দিয়ে প্রকাশ করতে পারবা না। এরপর দেখো, এরপর হচ্ছে পীড়ন। এরপর হচ্ছে কি? পীড়ন। দেখো, পীড়ন মানে হচ্ছে স্ট্রেস। তোমরা চাপ পড়ছিলা না? চাপের সংজ্ঞা পড়ছিলা না? চাপের সংজ্ঞাটা কি পড়ছিলা? যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ বলা হয়। এখন পীড়ন আর চাপ অনেকটা সেম। পীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে প্যারা। ওই যে অনেক সময় আমরা বলি না, আরে দূর আর বলিস না, অনেক বেশি প্যারা লাগতেছে, এই পড়ালেখা ভাল লাগে না, অনেক বেশি স্ট্রেস হয়ে যায়, এগুলো আমরা বলি না। তার মানে এই যে পীড়ন, পীড়ন মানে হচ্ছে প্রেসারটা। বুঝছো? আমরা যে চাপের সংজ্ঞা পড়ছি, এখানে সংজ্ঞা
একটুখানি ডিফারেন্ট, বাট আলটিমেটলি দুইটা রাশি সেমই। মানে পীড়ন আর হচ্ছে তোমার ওই যে চাপ, এই দুইটা কি রাশি? এই দুইটা একই জাতীয় রাশি। দেখো পীড়ন কাকে বলে? কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতিতে লম্বভাবে অনুভূত বলকে পীড়ন বলে। কি বলছি? কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে, মানে প্রত্যেক একক ক্ষেত্রফলে বিকৃতিতে, মানে ধরো বিকৃতি হচ্ছে, ওই বিকৃতির কারণে এই বস্তুটা যে পরিমাণে বল অনুভব করবে তাকে কি বলা হয়? তাকে পীড়ন বলা হয়। পীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে কোন একটা বস্তু প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতিতে, মানে বিকৃতি তো হবে, বিকৃতি হবে, এটুকু তুমি শিওর। তুমি বল যেহেতু প্রয়োগ করছো, বিকৃতি তো হবেই। আচ্ছা, তো বিকৃতি হবে, বিকৃতির ফলে ওইখানে যেই পরিমাণ বল অনুভূত হয়, অফকোর্স লম্বভাবে যেই পরিমাণ বল অনুভূত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে পীড়ন। ঠিক আছে, পীড়ন কে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান হলো F/A। ওই যে আই সেড আর্লিয়ার, আমি আগেই বলছি যে দেখো পীড়ন আর চাপ দুইটা কিন্তু সমজাতীয় রাশি। মানে তুমি চাপের যেই সূত্রটা পড়ছো, পীড়নের সূত্রটাও সেমই পড়ছো। হ্যাঁ, তো পীড়ন কি? পীড়ন পি সমান হলো F/A। একটা জিনিস একটু বলে দেই, তোমাদের বইয়ে পীড়ন পি সমান T/A দিছে, মানে টেনশন ফোর্স বাই এ, মানে টান বল বাই এ। বুঝছো? T/A ও তুমি লিখতে পারো, তুমি F/A ও লিখতে পারো, কোনো সমস্যা নাই, কাটবে না। মানে কাটার কোনো মানে স্কোপ নাই এখানে, বুঝছো? কাটার কোনো স্কোপ নাই। তুমি চাইলে টি দিয়েও প্রকাশ করতে পারো, এফ দিয়েও প্রকাশ করবো, বাট তোমরা কোনটা করবা? অফকোর্স আপুরটা, মানে আপু যেটা বলছো এটাই। হ্যাঁ, F/A দিবা। এখন দেখো এখানে এফ মানে কি? এফ মানে হচ্ছে লম্বভাবে অনুভূত বল, আর এ মানে কি? এ মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখন এখান থেকে তোমরা একটু দেখে বলো তো, বলের এককটা তো নিউটন, আর ক্ষেত্রফলের এককটা কি? এসআই এককটা কি? মিটার স্কোয়ার না? ইয়েস। তাহলে এখান থেকে তোমরা আমাকে একটু বলো তো পীড়নের এককটা কি হবে? পীড়ন মানে কি পড়েছো? পি সমান কি? F/A। তো দেখো তো বলের এককটা হচ্ছে নিউটন, আর এর এককটা কি? মিটার স্কোয়ার। সো আলটিমেটলি তুমি এখান থেকে কি লিখতে পারো? নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? বলো, এই যে এখানে লিখবা যে নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে চাপ আর পীড়ন যেহেতু একই রাশি, এদের এককটাও কি? সেম। তো তুমি যদি পীড়নের এককটা নিউটন পার মিটার স্কোয়ার লিখতে পারো, অ্যাট দ্য সেম টাইম তুমি এটাকে প্যাসকেল দ্বারাও কি করতে পারবা? প্রকাশ করতে পারবা। আবার তোমাদেরকে চাপের অনেকগুলো একক পড়াইছি না? এরপর তোমরা কি লিখতে পারো? চাইলে এটিএম লিখতে পারো, তারপর বার লিখতে পারো, তারপর কি টর লিখতে পারো, মানে যা ইচ্ছা যেটা মন চায় ওটা বসায় দাও। ঠিক আছে? আচ্ছা, এখন এইখান থেকে চলো আমরা সুন্দরভাবে কি করব? এটার মাত্রাটা নির্ণয় করব। আমরা এখান থেকে কি নির্ণয় করব? মাত্রাটা নির্ণয় করব। তাহলে এখন এখান থেকে একটু দেখে বলবেন আপারা, সরি খালি আপা তো না, ভাইয়ারা, আপা এবং ভাই লোক, আপনারা সবাই আমার সাথে এখন কথা বলবেন। দেখেন আরেকটা একক লেখা যায় না? এখানে আমরা এটাকে কি লিখছি? নিউটন পার মিটার স্কোয়ার। এই প্রত্যেকটা কিন্তু এসআই, এটা বাদে, এটা এসআই না। আচ্ছা, তো এখন নিউটনকে কি চাইলে আমরা ভাঙাইতে পারি না? আমরা জানি এফ সমান কি? এম এ, তাই না? বলো, এম মানে কি? ভর, এটার একক কি? কেজি। আর এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ, এটার একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো তো আমি নিউটনের বদলে কি লিখছি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর পাশে কি লিখছি? পাশে যেই পার মিটার স্কোয়ারটা ছিল না, ওই পার মিটার স্কোয়ারটা লিখছি। তাহলে এখান থেকে আলটিমেটলি কি লেখা যায়? কেজি মিটার ইনভার্স, মানে এম ইনভার্স, আর হলো কি এস ইনভার্স 2। তাহলে এই যে এটা আরেকটা একক, কেজি পার মিটার, এস ইনভার্স 2। এখন আমি এখান থেকে কি বের করতে ইন্টারেস্টেড? আমি এখান থেকে মাত্রাটা বের করতে চাচ্ছি। তাহলে এই যে মাত্রাটা লাস্টের লাইন থেকে বের করবা। কেজি মানে কি? কেজি মানে যেহেতু ভর, ভরের একক, ভরের মাত্রাটা কি? বড় হাতের এম, ম্যাস। ঠিক আছে, এরপর দেখো তো ওই যে ওই ছোট হাতের এম, এককে এম মানে হচ্ছে মিটার, সূত্রে এম মানে হচ্ছে ভর। আচ্ছা, তোমরা যেহেতু এখনো ছোট, তোমরা এটা গুলায় ফেলতে পারো। আমি আবার একটু বলি, তোমরা একটু উচ্চারণ করবা। যখন ক্লাস করবা, যার ক্লাসই করো না কেন, তোমরা একটু উচ্চারণ করবা, তাহলে দেখবে ইনশাল্লাহ সবটা একদম পানি পানি হয়ে যাবে, ইজি। ওকে, যেটা বললাম, যদি কখনো সূত্রে দেখো এম, তাহলে ওটা হচ্ছে ভর, আর যদি কখনো এককে দেখো এম, তাহলে সেটা কি? মিটার। আচ্ছা, তাহলে এখন বলো তো কেজি, কেজির মাত্রাটা কি? বড় হাতের এম, বিকজ কি এটা ম্যাস। এরপর ছোট হাতের এম যেটা, এটা কি? মিটার। মিটার মানে কি? একটা লেন্থ, এই যে এল ইনভার্স। এরপর এস মানে কি? এখানে সেকেন্ড, টাইম। তাহলে এটা কি হয়ে যাবে? টি ইনভার্স 2। চাইলে থার্ড ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, ইট ডিপেন্ডস অন ইউ, মানে তোমার মুডের উপর ডিপেন্ড করে। তোমাকে যখন মাত্রা নির্ণয় করতে বলবে, চাইলে তুমি ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি ব্র্যাকেট দিব, আবার যদি মনে হয় না আমি দিব না, আমার ভালো লাগতেছে না, দিও না। ঠিক আছে, কিন্তু যদি মাত্রা সমীকরণ বলে, তাহলে কিন্তু আপনাদের ফরজ কাজ ওইখানে থার্ড ব্র্যাকেট দেওয়া। আচ্ছা, এখন দেখো অনেক কথা বলে ফেলছি, এরপর
আচ্ছা, এরপরে বিকৃতিতে চলে গেছি। আচ্ছা, একটা জিনিস এখান থেকে লিখতে পারবা, সেটা হচ্ছে একটা খ নাম্বার লিখবা। খ নাম্বারটা হচ্ছে পীড়ন ও চাপ সমজাতীয় রাশি। ব্যাখ্যা করো। এই লেখার যে অবস্থা, মনে হয় না খুব বেশি দিন টিকবো আমি। যাক, দেখো, পীড়ন ও চাপ সমজাতীয় রাশি ব্যাখ্যা করো। তখন তুমি কি করবা? তখন তুমি আস্তে করে পীড়নের সংজ্ঞা দিবা। আমি একটু বলে দেই, পীড়নের সংজ্ঞা দিবা, সূত্র দিবা, একক দিবা, মাত্রা দিবা। হ্যাঁ বলবো আপু আর কি? এই চারটা জিনিস পীড়নের জন্য কি? সংজ্ঞা, সূত্র, মাত্রা, একক। এট দ্য সেম টাইম আবার লিখে আবার লিখে কি করবা? আবার লিখে চাপ, চাপের সংজ্ঞা দিবা, সূত্র দিবা, একক দিবা, মাত্রা দিবা। এরপর তুমি বলবা যে যেহেতু এখানে চাপের সংজ্ঞা একক, মানে ওইটা আর বলা লাগবে না পরবর্তীতে, তখন তুমি বলবা যেহেতু এদের মানে প্রকাশ একই, তারপর হলো এদের মাত্রা একই, তার মানে এটা কি? এরা হচ্ছে সমজাতীয় রাশি। ঠিক আছে? ওকে, লাইফ ইজি। এরপর দেখো, তোমার আবার একটা কোয়েশ্চেন করতে পারে যে পীড়ন ও চাপের একক একই কেন? ঠিক আছে, তো ওইটাও কি তুমি করতে পারবা না? ইনশাল্লাহ এটা করতে পারবা। আবার অনেক সময় এটা কোয়েশ্চেন করে যে চাপ একটা লব্ধ রাশি কেন? ওইটা আবার চ্যাপ্টার 1 এর কোয়েশ্চেন, কিন্তু তখন আবার তুমি কি করবা? যেহেতু তুমি জানো লব্ধ রাশি মানে কি, লব্ধ রাশি মানে হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করতে একাধিক মৌলিক রাশির প্রয়োজন হয়। তুমি দেখছো চাপকে প্রকাশ করতে আমার কি কি লাগছে? কেজি লাগছে, মিটার লাগছে, সেকেন্ড বা টাইম লাগছে, 3টা মৌলিক রাশি লাগছে। তার মানে কি চাপ হচ্ছে একটা লব্ধ রাশি। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে বিকৃতি। বিকৃতির ইংলিশ টার্মটা না আমার মনে নেই, বিশ্বাস করো। আমার বিকৃতির আসলেই মানে ইংলিশ টার্মটা একদমই মনে নেই আমার। এই একটা টার্মই কেন জানো মনে থাকে না। জানো, আমি মোটামুটি ইংলিশ টার্ম সবগুলোরই মনে রাখতে পারি, এই কি এক টার্ম আল্লাহ ভালো জানে, আমার এটা একদমই মনে থাকে না। আচ্ছা দেখো, বিকৃতি কি? তার আগে তোমাদেরকে আমি বলছিলাম যে কোনো একটা বস্তুতে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এটা কি হতে পারে? তাহলে এটা সাময়িক সময়ের জন্য বিকৃতি হতে পারে। বিকৃতি মানে কি? মানে হচ্ছে ওর তোতামুখটা ভোতা হয়ে যাবে, রাইট? মানে ওর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অথবা কি ক্ষেত্রফল বা আয়তন বরাবর কিছুটা চেঞ্জেস আসবে। ঠিক আছে? মানে কি? মানে ওর যে সাময়িক যে অবয়ব ওইটার মধ্যে কি আসবে? কিছুটা চেঞ্জ আসবে। এটাকে কি বলা হয়? বিকৃতি বলা হয়। তো দেখো তো এখানে কি বলছি, কোন বস্তুতে বল প্রয়োগের ফলে বস্তুর আপেক্ষিক দৈর্ঘ্য মানে বস্তুর, আচ্ছা আপেক্ষিক দৈর্ঘ্য না, মানে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল বা আয়তন, মানে এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা আলাদা বলছি না? হ্যাঁ, এখন অনেক সময় দেখা যায় শুধু দৈর্ঘ্য বলে, তারপর ক্ষেত্রফল বা আয়তনের আপেক্ষিক যে পরিবর্তন হয় এইখানে হবে আপেক্ষিক। ঠিক আছে, এখানে কি হবে? এইখানে আপেক্ষিক কথাটা হবে। আবার একটু বলি, কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অথবা কি অথবা ক্ষেত্রফল ও আয়তনের আপেক্ষিক যে পরিবর্তন ঘটে তাকে কি বলে? বিকৃতি বলে। এখানে আপেক্ষিক কথাটা কেন বলছে? ধরো এই সেম বস্তু, এটাতে আমি একবার বল প্রয়োগ করছি, আচ্ছা এটা টানলে খুলে টুলে আচ্ছা যাবে না, ধরো এটাতে আমি একবার বল প্রয়োগ করছি। ঠিক আছে, আমি বল প্রয়োগ করার কারণে যেটুকু বিকৃতি হবে, ধরো তুমি একটা পালোয়ান, তুমি যদি বল প্রয়োগ করো সেম পরিমাণ কি বিকৃতি হবে? তোমরা বলবো অফকোর্স না আপু, কেমনে কি? আপনি তো মনে করেন বল প্রয়োগ করবেন মায়ার সহিত, বাট আমি তো মায়ার সহিত বল প্রয়োগ করবো না, আমি তো মানে দানবের মতো পাইছি যেহেতু এটার আগে নষ্ট করে নিই, এরকম চিন্তা করবো আর কি। যাই হোক, তো কি বললাম যে আপেক্ষিক পরিবর্তন কেন বলছে? আপেক্ষিক পরিবর্তন এই কারণে বলছে কারণ আমি যদি এটাতে বল প্রয়োগ করি তাহলে এইটার যে বিকৃতি হবে, তুমি যদি এটাতে বল প্রয়োগ করো তাহলে ওইটার বিকৃতি সেম হবে না। ঠিক আছে, এই কারণেই কি বলছে যে কোন একটা বস্তুতে বল প্রয়োগের ফলে সাময়িক সময়ের জন্য এটার দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা বরাবর যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়? তাকে বিকৃতি বলে। এখন সুন্দর মতো খেয়াল করো, সুন্দর মতো একদম মাথা ঠান্ডা। এখন মনে করো মেইন টপিকে ঢুকে গেছি। হ্যাঁ, এখন একটু মাথা ঠান্ডা করে আল্লাহর নাম নিয়ে একটু সুন্দর মতো বসো। দেখো, ধরো এইটা ছিল একটা দণ্ড, দণ্ডটার আদি দৈর্ঘ্য হচ্ছে L0, এটাকে নট দ্বারা বলে, L0 বললো না, নট। ঠিক আছে, L0, একটু ঢং করে নট। আচ্ছা, তো এটার আদি দৈর্ঘ্যটা কি? L0। এখন এটারে ধরো আমি এমনি টান দিছি, ঠিক আছে, টান দিছি মানে বল প্রয়োগ করছি, টান দিছি, আর টান দেওয়ার কারণে কি হবে? এর কিছু পরিমাণ দৈর্ঘ্য বেড়ে যাবে, বুঝছো? অনেক সময় হয় না রাবার ইয়ে হইতেছিল, একটু টান দিছি, একটুখানি বেড়ে গেছে, অত বাড়ে না, একটুখানি বেড়ে গেছে, এরকম হয় না?
তো ধরো একটুখানি বেড়ে গেছে। তাহলে দেখো তো আগের এইখান থেকে এতটুকু কি ছিল, এল নট। আর এখন যে আমি যে টান দিয়ে এখান থেকে যে এতটুকু করলাম, এটা কি, এটা এখন চূড়ান্ত দৈর্ঘ্য না এল? কি বলতেছি বুঝছো? আগে দৈর্ঘ্যটা কি ছিল, এল নট, এখনের দৈর্ঘ্যটা কি এল। এখন এইখান থেকে দেখো তো হয়েছে এতটুকু, আগে ছিল এতটুকু, তার মানে দৈর্ঘ্য বাড়ছে কি এটুকু, বুঝছি? আচ্ছা, তাহলে এখন এখান থেকে কি লিখছি যে এল নটটা কি, এল নটটা হচ্ছে দণ্ডের আদি দৈর্ঘ্য, তারপর এল হচ্ছে কি দণ্ডের চূড়ান্ত দৈর্ঘ্য। চূড়ান্ত দৈর্ঘ্য কেন বলতেছি, কারণ এই যে টান দিয়ে ওটাকে একদম কি করছি, একদম বড় হাতের মানে ওই ছোট হাতের এল পর্যন্ত করে ফেলছি আর কি। এরপর ডেল এল, ডেল এল মানে কি, ডেল এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তনটা, এটা কি, এটা হচ্ছে এল মাইনাস এল নট না, যেহেতু এল নটের মানটা কম। তো এই যে ডেল এল মানে কি, দৈর্ঘ্যের পরিবর্তন বা বর্ধিত দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন বা কি বর্ধিত দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে দেখো তো বিকৃতির কোনো প্রকাশক রাশি নেই, মানে বিকৃতিকে যে তুমি প্রকাশ করবা এরকম কোনো রাশি নেই। তো বিকৃতি ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, ডেল এল বাই এল নট, ডেল এল বাই এল নট। কেন, একটু সুন্দরভাবে চিন্তা করো তো, আমি এখানে কি করতেছি, আমি এখানে বিকৃতির মানটা বের করতেছি। তো বিকৃতির মানটা কার রেসপেক্টে বের করতেছি বলো তো, আদি দৈর্ঘ্যের রেসপেক্টে না, যে আদি দৈর্ঘ্যের রেসপেক্টে কতটুক ওর বর্ধিত হয়েছে দৈর্ঘ্য, তাই না বলো? আমরা যখন কোনো চেঞ্জেস নির্ণয় করি বা যখন আমরা মনে করো কোনো পরিবর্তন নির্ণয় করি, তখন আমরা কি করি, কার রেসপেক্টে চিন্তা করি, আগেরটার রেসপেক্টে না। ধরো এখনকার আমির সাথে যদি, মানে এখনকার যদি তুমি আমার সাথে যদি তুলনা করো, আমার নিজেকে আমি কি করতেছি, তুলনা করতেছি, কার সাথে তুলনা করব, আমার সাথে। ধরো আমার এখনকার আমি আর আগের আমি কি সেম না, তো এই যে এতটুকু যে চেঞ্জ হয়েছে, তুমি এটা চেঞ্জটা নির্ণয় করবা কার সাপেক্ষে, আগের আপুর সাপেক্ষে, ঠিক আছে? আগেরটা সাপেক্ষে। এইখানেও সেম, যে বিকৃতিটা যে তুমি নির্ণয় করবা কার রেসপেক্টে নির্ণয় করবা, আদি দৈর্ঘ্যের রেসপেক্টে। তার মানে যার রেসপেক্টে নির্ণয় করবা বা যার সাপেক্ষে নির্ণয় করবা তাকে দিবা নিচে। একটা কথা মাথায় রাখো, এটা শুধু ফিজিক্সের জন্য না, সব ক্ষেত্রে, সব একদম লজিক্যালি চিন্তা করো, লজিক দিয়ে চিন্তা করো, যে যার সাপেক্ষে কোনো কিছু নির্ণয় করবা সেই সাপেক্ষটা হবে হলো নিচে, ঠিক আছে? যার রেসপেক্টে চিন্তা করবা সে কই হবে, নিচে। তাহলে তুমি বিকৃতিটা কার রেসপেক্টে চিন্তা করতেছো, আদি দৈর্ঘ্যের রেসপেক্টে কতটুকু বাড়ছে, তো আদি দৈর্ঘ্যটাকে কই দিছো, নিচে দিছো। কতটুকু বাড়ছে, ডেল এল পরিমাণ, তাই না বলো? ডেল এল মানে কি ছিল, বর্ধিত দৈর্ঘ্য বা পরিবর্তিত দৈর্ঘ্য না? ইয়েস, এই যে এই ডেল এল মানে কি ছিল, বর্ধিত দৈর্ঘ্য বা পরিবর্তিত দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে? তার মানে বিকৃতি মানে কি, বিকৃতি মানে হচ্ছে ডেল এল বাই এল নট। বিকৃতি মানে কি, বিকৃতি মানে হচ্ছে ডেল এল বাই এল নট। আমার সাথে আবার বলো, বিকৃতি মানে কি, বিকৃতি মানে হচ্ছে ডেল এল বাই এল নট। এইখানে ডেল এল মানে হচ্ছে কি দৈর্ঘ্যের পরিবর্তন। এই ডেল এল এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, তুমি চাইলে এল মাইনাস এল নট লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর এখানে এল নট মানে কি, এল নট মানে হচ্ছে আদি দৈর্ঘ্য। এখন দেখো এটার একক কি, খুব ভালো মতো খেয়াল করবা বিকৃতির এককটা। দেখো তো ডেল এল মানে কি, দৈর্ঘ্যের পরিবর্তন না? ধরো দৈর্ঘ্যটা ছিল মিটার এককে, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনের এককও কি হবে, মিটার না? তাই না? পরিবর্তনের একক কি হবে, সেম সেম হবে না, মিটার হবে না? হ্যাঁ, পরিবর্তনের একক তো সেম সেমই হয়। মানে ধরো তোমারে যদি বলি 5টা আপেল থেকে 2টা আপেল বিয়োগ দাও, তুমি আনসার কি বলবা, 3টি আপেল, নাকি তুমি 3 টাকা বলবা, 3টি আপেল বলবা না? অফকোর্স, মানে বিয়োগের ফলেও তোমার রাশিটার যে একক ওটা কি থাকে, সেম থাকে। তো এখানে কি হবে, এই যে দৈর্ঘ্যের যেই পরিবর্তনটা সেটা যদি মিটার হয় আর আদি দৈর্ঘ্যটাও কি মিটার, তাহলে সমজাতীয় রাশির এককটা কি হয়, কাটাকাটি যায়, যেহেতু অনুপাত। তাহলে বিকৃতির কোনো একক নাই গা। ঠিক আছে, এটা এমসিকিউতে আসে, নিচের কোনটি বিকৃতির একক, তোমার সুন্দর মতো দিবে মিটার, সেন্টিমিটার নাকি একক নেই, তোমার অ্যান্সার কি হবে, আপু একক নেই। বিকৃতির একক নাই। এবার দেখো বিকৃতি 3 প্রকার হতে পারে। বিকৃতি কয় প্রকার হতে পারে, 3 প্রকার। একটা কি দৈর্ঘ্য বিকৃতি, মোচড় বা কৃন্তন বিকৃতি, যেটা আপনাদের নাইগা। আর 3 নাম্বারটা কি আয়তন বিকৃতি। এখন তোমরা বলবা যে আচ্ছা ঠিক আছে, দৈর্ঘ্য বিকৃতি তো বুঝলাম যে দৈর্ঘ্য বরাবর বিকৃতি হইলো, আয়তন বিকৃতি বুঝলাম যে আয়তন বরাবর বিকৃতি হয়েছে, কিন্তু এখানে মোচড় বিকৃতিটা কি, তাই না? এটা তোমাদের একটা কোশ্চেন। আচ্ছা একটু খেয়াল করো, মোচড় বিকৃতিটা একটু বুঝা ট্রাই করো, মোচড় বা কৃন্তন বিকৃতিটা একটু বুঝা ট্রাই করো। ধরো এটা হচ্ছে একটা বই, ওকে ঠিক আছে, এটা হচ্ছে কি একটা বই, দেখা যায় কিনা দেখো। এই বইটাতে ধরো তুমি এই যে এমনি ঠেলা দিলা, এই যে, ঠিক আছে, একটু খেয়াল করো, এই যে এমনি ঠেলা দিছো, তো ঠেলা দিলে দেখো তো যখন বইটা নর্মালি ছিল তখন বইয়ের যে এই পার্টটুকু, এটা কি একদম সোজা না? সোজা। যখন তুমি এইভাবে ঠেলা দিছো তখন এটা কি একটু বেঁকা হয়ে গেছে না? বুঝো, আগে বইয়ের যে এটা পার্টটুকু কিরকম ছিল, এই যেরকম সোজা,
হ্যাঁ, আর যখন আমি এরকম বল প্রয়োগ করছি তখন এটা কি হয়ে গেছে, একটু একটু ব্যাকা হয়ে গেছে না? হ্যাঁ, এই যে এই একটুখানি ব্যাকা হলো, এই যে এখানে থেটা কোণ উৎপন্ন হয়েছে, এইটাকেই বলা হয় হচ্ছে কৃন্তন বিকৃতি। এর বেশি আর তোমাদেরকে আমি বুঝাবো না, কারণ হচ্ছে কি এটা তোমাদের নাই, ঠিক আছে? কিন্তু তারপরও যদি কখনো তোমাদেরকে ভাইভাতে কোয়েশ্চেন করে যেন তোমরা পারো, এই যে বা এমসিকিউতে যদি বলে এই যে এইভাবে, ঠিক আছে? আবার এটা ইয়ে করতে চায়, নিজের বই টই উড়ায় দিও না, ঠিক আছে? ওকে, তো দেখো বিকৃতি কয় প্রকার পড়লা? 3 প্রকার। একটা কি? দৈর্ঘ্য বিকৃতি, মোচড় বা কৃন্তন বিকৃতি, আয়তন বিকৃতি। আচ্ছা, এরপর দেখেন হুকস ল, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা পড়ানোর জন্য আমি এতক্ষণ পীড়ন পড়াইছি, বিকৃতি পড়াইছি। আচ্ছা, এখানে একটা খ নাম্বার কোয়েশ্চেন হতো, দেখো খ নাম্বার কোয়েশ্চেন একটা অনুধাবনমূলক কোয়েশ্চেন হতো, সেটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিকৃতির কোনো একক নেই কেন? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে বিকৃতির কোনো একক নাই কেন, ঠিক আছে? তো বিকৃতির কোনো একক নেই কেন, এটা কেমনে হিসাব করবা? আগে সুন্দর মতো খেয়াল করো, যে বিকৃতির কোনো একক নাই কেন, আগে তুমি কি করবা? কেন বলা কোয়েশ্চেনে স্বীকার করবা, তাই না? তো শুরুতে কি বলবা? যে বিকৃতির, আচ্ছা দেখো, তো এখানে কি বললাম? যে বিকৃতির কোনো একক নেই কেন, এটা কিভাবে করবা? এটা কিভাবে করবা? শুরুতে কি করবা? কেন বলা কোয়েশ্চেনে কি বলছি? স্বীকার করতে না, তাহলে যে স্বীকার করবা যে বিকৃতির কোনো একক নেই, আগে স্বীকার করে নিবা। তারপর কি করবা? তারপর বিকৃতির সংজ্ঞা দিবা। বিকৃতির সংজ্ঞা তোমাদেরকে পড়িয়েছি না বলো? বিকৃতির সংজ্ঞাটা পড়াইছি না? যে কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অথবা কি ক্ষেত্রফল বা আয়তন বরাবর যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে কি বলা হয়? তাকে বিকৃতি বলা হয়। তাহলে বিকৃতির সংজ্ঞাটা আগে দিবা, তারপর কি? তারপর বিকৃতির সূত্রটা দিবা। তো বিকৃতি সমান কি লিখবা? ডেল এল বাই এল নট। এইটা লেখার সাথে সাথে কাইন্ডলি একটু লিখে দিয়েন যে ডেল এল মানে হচ্ছে কি বর্ধিত দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের পরিবর্তন, বা কি দৈর্ঘ্যের পরিবর্তন। এরপর কি করবা? এরপর এল নট মানে কি আদি দৈর্ঘ্য, এটা লিখবা। এল নট মানে কি লিখবা? আদি দৈর্ঘ্য, এটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন একটু সুন্দর মতো খেয়াল করো, তুমি এখানে লিখবা যে ডেল এল, এখানে আগে স্বীকার, সংজ্ঞা, তারপরে সূত্র, এরপর কি লিখবা? এরপর একটু এক্সপ্লেনেশন, যে এখানে ডেল এল এর একক হচ্ছে মিটার, যদি এসআই হিসাব করো, ঠিক আছে? যদি এসআই হিসাব করো, পাশে একটু লিখে দিও যে ডেল এল এর যে এককটা এটা কি হবে? এটা হবে মিটার। কখন? এসআই এককে, একক হচ্ছে মিটার। আবার এল নটের একক ও মিটার, এটাও কি এসআই এককে। আবার যদি এল নট বা আদি দৈর্ঘ্যের কথা চিন্তা করো, এটার এককও কি? মিটার। হ্যাঁ, তারপর কি লিখবা? অতএব ডেল এল ও এল নট সমজাতীয় রাশি হওয়ায় এদের অনুপাতে কোনো একক থাকবে না, মানে এটা পসিবল না আর কি, ঠিক আছে? কি বলবা? যেহেতু ডেল এলটার এককটা হচ্ছে কি মিটার, আবার এল নটের এককটাও কি মিটার, অতএব এরা যেহেতু সমজাতীয় রাশি, তাই এদের অনুপাতের ক্ষেত্রে কোনো একক কি থাকবে না, কোনো একক এক্সিস্ট করবে না, ঠিক আছে? তো কি বলবা? যে সমজাতীয় দুইটা রাশির অনুপাত কখনো, মানে ওইটাতে কখনো এককটা প্রোভাইড করে না, এই কারণে কি নাই? এই কারণে বিকৃতির কোনো একক নাই। এই কোয়েশ্চেনটা কিন্তু আসে, ঠিক আছে? এই কারণে একটু করায় দিলাম আর কি। এবার দেখো হুকস ল, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাওয়েটেড টপিক, যে এই চ্যাপ্টারের, মানে তোমাদেরকে বলছিলাম যে হুকস লটা পড়লেই আমাদের এই চ্যাপ্টারটা কি শেষ। এখন হুকস ল কি বলছে? বিজ্ঞানী হুক, উনি বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, মানে তুমি একটা বস্তুতে বল প্রয়োগ করবা, কিন্তু বলটা প্রয়োগ করতে হবে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে থেকে, মানে এত বেশি পরিমাণে তুমি বল প্রয়োগ করতে পারবা না যেন বস্তুটা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, মানে এটুক পরিমাণ বল প্রয়োগ করবা যেন পীড়নটা বিকৃতি সমান হয়, বস্তুটা যেন নষ্ট না হয়, এটুক হইলেই হবে, ঠিক আছে? বস্তুটাকে একবারে তুমি কি করতে পারবা না, নষ্ট করতে পারবে না আর কি, ঠিক আছে? দেখেন তো হুকস লটা কি? হুকস লটা হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক, মানে তুমি যদি
পীড়নের মানটা বেশি হয় তাহলে বিকৃতি বেশি হবে, পীড়নের মান যদি কম হয় তাহলে কি বিকৃতির মানটা ওই হিসেবে হবে আর কি, মানে সমানুপাতিক হারে বাড়বে বা কমবে। ঠিক আছে, পীড়ন বেশি মানে বিকৃতি বেশি, পীড়ন কম মানে কি বিকৃতি কম। আচ্ছা, তাহলে এইখান থেকে তোমরা আমাকে একটু বলো তো গ্রাফটা কি হবে। গ্রাফটা হবে হলো এদিকে কি হবে, এদিকে হচ্ছে পীড়ন আর এদিকে কি হবে বিকৃতি। তো আমি পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফটা পাবো হচ্ছে কি সমানুপাতিকের একটা গ্রাফ, যেটা কিনা মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা বলো তো আমাদের এখান থেকে মেইন টার্গেট কি ছিল, একটা সূত্র নিয়ে আসা না? আমাদের এখান থেকে মেইন টার্গেট কি ছিল, একটা সূত্রকে নিয়ে আসা। তাহলে আমরা এখান থেকে আমাদের বেস্টটুকু ট্রাই করবো যেন একটা কি পাই, সূত্র পাই। তা এখন দেখো তো পীড়নকে তুমি রাখো, তোমরা জানো যে সূত্র পাইতে গেলে আমাকে সমানুপাতিকের বদলে কি আনতে হবে, ইকুয়াল সাইন আনতে হবে। আমার যদি সূত্র পাইতে হয় তাহলে সমানুপাতিকের বদলে আমি কি আনবো, ইকুয়াল আনবো। এখন ইকুয়াল আনার সাথে সাথে আমাকে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে না? একটু কথা বলবা। সমানুপাতিকের বদলে যদি আমি সমান চিহ্ন দেই সেইখানে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, আর এইখানে কনস্ট্যান্টটা হচ্ছে ইয়ংস মডিউলাস বা দৈর্ঘ্য গুণাঙ্ক আর কি। ঠিক আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটাকে বলা হয়, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ংস মডিউলাস। এখানে কি বললাম যে পীড়ন, এখানে সমানুপাতিক চিহ্নটা উঠায়া আমাকে যদি সমান চিহ্ন আনতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হবে, আর ওই কনস্ট্যান্টটা কি, কনস্ট্যান্টটা হচ্ছে ওয়াই বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ংস মডিউলাস। ঠিক আছে, পীড়ন মানে তুমি কি জানো, পীড়ন মানে জানো হচ্ছে ওই যে F/A পড়াইছি না, বলো পীড়ন মানে কি পড়াইছি, F/A এটা পড়াইছি না, পড়াইছি। এরপর এখানে কি ওয়াই, আর বিকৃতি মানে তুমি কি জানো, ডেল এল বাই এল নট। তুমি চাইলে এই ডেল এল এর পরিবর্তে এল মাইনাস এল নট নিতে পারো। ঠিক আছে, তুমি চাইলে এখানে কি করতে পারো, ডেল এল এর পরিবর্তে এল মাইনাস এল নট নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সূত্র, মানে এটা হচ্ছে কি আমাদের হুকস লর সূত্র। আমি তোমাদেরকে যেটা রেকমেন্ড করব, তোমরা এই লাইনটা মনে রাখবা, মানে বাংলা যে লাইনটা এটা মনে রাখবা। বাংলা লাইনটা কি, বাংলা লাইনটা হচ্ছে পীড়ন সমান ইয়ংস মডিউলাস ইনটু বিকৃতি। বাংলা লাইনটা কি, পীড়ন সমান ইয়ংস মডিউলাস ইনটু বিকৃতি। আপু তুমি আমাদেরকে এটা কেন মনে রাখতে বলতেছো? এটা মনে রাখতে বলতেছি এই সেন্সে, কারণ তুমি জানো পীড়ন মানে হচ্ছে F/A, এরপর বিকৃতি মানে কি এটাও তুমি জানো যে ডেল এল বাই এল নট। আর যদি না জানো এটা তো আল্লাহর উপর ছেড়ে দাও, কিছু করার নেই। যাই হোক, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে হুকস লর জন্য আমাদের সূত্রটা কি, হুকস লর জন্য সূত্রটা হচ্ছে যে পীড়ন সমান ওয়াই ইন্টু বিকৃতি। ঠিক আছে, এখানে ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে ইয়ংস মডুলাস। চলো এক একজনের পরিচয় একটু লিখে নেই। এখানে কার কি পরিচয়, এফের পরিচয় তুমি জানো, এর পরিচয় তুমি জানো। আচ্ছা যাই হোক লিখি, এখানে এফ মানে হচ্ছে, এখানে লিখবা এখানে এফ মানে কি, এফ মানে হচ্ছে ওই যে ওই দণ্ড। তুমি ইয়ংস মডুলাস বেসিক্যালি কার জন্য বের করো, বা ওই যে হুকস লটা আমরা কার জন্য দেখি, কোন একটা দণ্ড বা কোন একটা বস্তুর জন্য। তো এখানে আমি দণ্ডটাকেই ধরে নিলাম। তো কি লিখবা, দণ্ডের উপর প্রযুক্ত বল বা অনুভূত বল। তারপর এ মানে কি, এ মানে হচ্ছে দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দণ্ডের কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারপর এখানে ওয়াই মানে কি, ওয়াই মানে ছিল ইয়ংস মডিউলাস অথবা স্থিতিস্থাপক গুণাঙ্ক, অথবা কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এরপর ডেলেল মানে তো তোমরা জানো, ডেলেল মানে কি, বর্ধিত দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের পরিবর্তন, বর্ধিত দৈর্ঘ্য বা কি দৈর্ঘ্যের পরিবর্তন। এরপর এল নট মানে কি ছিল, এল নট মানে ছিল হচ্ছে আদি দৈর্ঘ্য, এল নট মানে কি ছিল, আদি দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমরা হুকস লটা কি শিখছি, যে পীড়ন সমান কি, পীড়ন সমান হচ্ছে ওয়াই ইন্টু বিকৃতি। ওয়াই মানে হচ্ছে এখানে কি ইয়ংস মডুলাস, আর বিকৃতি মানে এটা আমার থেকে বেটার তোমরা জানো যে বিকৃতি মানে ডেল এল বাই এল নট, আর এখানে পীড়নটা কি ছিল F/A। আচ্ছা এখন তোমাদেরকে এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে, বুঝছো? এমসিকিউটা হচ্ছে অনেকটা এরকম, একটু ভালোভাবে খেয়াল করো। তুমি জানো পীড়ন সমান কি, পীড়ন সমান হচ্ছে ইয়ংস মডুলাস ইনটু বিকৃতি। ঠিক আছে, তো এখন একটু মনোযোগ দিবা, পীড়নকে রাখো, বিকৃতিকে এই পাশে এনে ভাগ দাও, তাহলে তোমরা কি পাও, ইয়ংস মডুলাস। এখন তোমরা আমারে বলতে পারো যে এটা তো আমরা তো আগেই বুঝছি যে এখানে বিকৃতিটাকে যদি আপনি এখানে ভাগ দেন তাহলে আমরা ইয়ংস মডুলাস পাবো, এটা আর নতুন কি? শোনো মনোযোগ দাও, তোমরা তো জানো এই যে এখানে যে গ্রাফটা পাইছি না,
পীড়ন আর বিকৃতির যে গ্রাফটা পাইছি না, গ্রাফ পাইছি, এই গ্রাফের এই যে রেখাটা এটা কাকে নির্দেশ করে? এটা ঢালকে নির্দেশ করে না? কথা বলো, এটা কাকে নির্দেশ করে? ঢালকে নির্দেশ করে না? ঢালকে নির্দেশ করে। এখন বলো তো, ঢাল মানে তোমরা হায়ার ম্যাথে কিছু কিছু সূত্র পড়ে আসছো। ঢাল মানে কি পড়ছো? যদি কোণ দিয়ে দেয় তাহলে কি ট্যান থেটা, যদি সিঙ্গেল মান দেয় তখন কি y/x, তাই না? যদি একদম কি সিঙ্গেল মান দেয়, একদম সিঙ্গেল, তখন কি y/x। আর যদি মনে করো দুইটা করে মান দেয় তখন কি y2 - y1 ডিভাইডেড বাই কি x2 - x1। ঠিক আছে, এইটা একটু লিখে নাও। তাহলে এখান থেকে একটু দেখে বলো তো, আমি ঢাল মানে কি লিখতে পারি? এই যে এই পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টের ঢাল। তাহলে আমি এই গ্রাফ অনুযায়ী, এই যে এই গ্রাফটা, এই গ্রাফের ঢাল মানে আমি কি লিখতে পারি? লিখতে পারি না y/x মানে পীড়ন বাই বিকৃতি? বলো, লিখতে পারি কি পারি না? বললাম আমি যে এই যে এখানে যে একটা পীড়ন ভার্সেস বিকৃতির যে একটা গ্রাফ আঁকছি, এইখানের যেই ঢালটা, এই ঢাল মানে আমি কি লিখতে পারি? y/x, y অক্ষ বরাবর কে আছে? পীড়ন, পীড়নে বসাও। x অক্ষ বরাবর কে আসে? বিকৃতি আসতেছে আর কি। তাহলে এই ক্ষেত্রে তুমি এটাকে কি লিখবা? যে পীড়ন ভার্সেস বিকৃতির যে গ্রাফটা, ওইটার ঢালটা কাকে নির্দেশ করে? ওইটার ঢালটা ইয়ংস মডুলাসকে নির্দেশ করে। ঠিক আছে, আবার বলি, পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফের যে ঢালটা, ওইটা কাকে নির্দেশ করে? ওইটা হচ্ছে ইয়ংস মডুলাসকে নির্দেশ করে। আমি একটু এনবি দিয়ে লিখে দেই, তোমরা একটু লিখো। এনবি দিয়ে আমি একটু লিখি, এনবি দিয়ে একটু লিখি, যে এই পাশ থেকে লিখি। এনবি দিয়ে লিখলাম কি? যে পীড়ন, বানানটাই ভুল, পীড়ন ভার্সেস বিকৃতি গ্রাফে একটু লিখতেছি যে পীড়ন ভার্সেস বিকৃতি গ্রাফে ঢাল ইয়ংস মডুলাসকে নির্দেশ করে। ঢাল ইয়ংস মডুলাসকে নির্দেশ করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা এমসিকিউ, এটা হচ্ছে একটা ভালো একটা এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো, এরপর ধরো আরেকটা এমসিকিউ, এটা একটু সুন্দর এমসিকিউ আর কি। ধরো এই বরাবর কি দিছে? পীড়ন। আর এই বরাবর দিছে কি? বিকৃতি। এরকম একটা দিল, দেওয়ার পর এখানে তোমাকে একটা পয়েন্ট দিছে, যে পয়েন্টটা হচ্ছে ধরো 20,100 নিউটন। আর উক্ত পয়েন্টের একটা নাম দিছে এ। এখন বললো এ পয়েন্টে বা এ বিন্দুতে ইয়ংস মডুলাস কত? খালি এ বিন্দুতে না, মানে ওই এ বিন্দুতে না, ধরো তোমাকে বলছে, আর একটু দিই, ধরো তোমাকে বলছে যে উক্ত গ্রাফে ইয়ংস মডুলাস কত। ঠিক আছে, কি বলছে? উক্ত গ্রাফে ইয়ংস মডুলাসটা কত? এখন তো তোমাদের মাথায় হাত, যে আপু করাইছেন কি, দিতেছেন কি, তাই না? হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ, ভালো এমসিকিউ, খেয়াল করো। তুমি জানো, খুব ভালো মতো জানো যে ইয়ংস মডুলাসটা কি হবে? ইয়ংস মডুলাসটা হবে হলো, যদি ওই হিসেবে চিন্তা করো, গ্রাফ হিসেবে, ইয়ংস মডুলাসটা কি হবে? ওই যে পীড়ন বাই বিকৃতি, তাই না? বলো, একটু আগে তোমাদেরকে দেখায় আসছি না যে পীড়ন সমান কি? পীড়ন সমান হচ্ছে ইয়ংস মডুলাস ইনটু বিকৃতি। তার মানে ইয়ংস মডুলাস মানে কি? পীড়ন বাই বিকৃতি। এবার একটু সুন্দর মতো খেয়াল করো তো, তুমি এইখানে যে কোনো পয়েন্ট নিয়েই যদি চিন্তা করো, এই প্রত্যেকটা পয়েন্ট কাকে ইন্ডিকেট করতেছে? ইয়ংস মডুলাসকে ইন্ডিকেট করতেছে না? আবার একটু বলি, এই যে পীড়ন ভার্সেস বিকৃতি গ্রাফে এই প্রত্যেকটা পয়েন্ট কাকে ইন্ডিকেট করতেছে? ইন্ডিকেট করতেছে হলো ইয়ংস মডুলাসকে, তাই না? বলো, এখন আমাকে একটা সার্টেইন পয়েন্ট দিয়ে দিছে, এখন এই সার্টেইন পয়েন্ট, এই যে এটার পরিচয় কি? এটা একটা কোশ্চেন, এটার পরিচয় কি? তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পড়বা। স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা কি পড়বা? যে স্থানাঙ্ক জ্যামিতিতে এই যে এটা y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ, এইখানে কোন একটা পয়েন্টের অবস্থান যদি তোমাকে নির্ণয় করতে হয়, তাহলে তোমাকে আগে x অক্ষ বরাবর যেতে হবে, তারপর y অক্ষ বরাবর যেতে হবে। ধরো তুমি x অক্ষ বরাবর গেছো হলো 3 আর y অক্ষ বরাবর গেছো হলো 2 একক, তাহলে এটার স্থানাঙ্কটা কি হবে? 3,2। আবার বলি, ধরো স্থানাঙ্ক জ্যামিতিতে তুমি কোন একটা পয়েন্টকে নটিফাই করবা বা কোন একটা পয়েন্টকে তুমি ডিফাইন করবা, তো কিভাবে ডিফাইন করবা? ওই পয়েন্টটাকে ডিফাইন করতে গেলে তুমি x অক্ষ বরাবর যেই দূরত্ব অতিক্রম করছো ওইটাকে আগে লিখবা, লিখছো, কমা দিবা, y অক্ষ বরাবর যেই পরিমাণ দূরত্ব গেছো ওইটাকে লিখবা, শেষ। ঠিক আছে, এখন এইখান থেকে একটু দেখে বলো তো, সুন্দর মতো চিন্তা করো, x অক্ষ বরাবর কি আছে? বিকৃতি। y অক্ষ বরাবর কি আছে? পীড়ন। এখন এই যে 20, এই 20টা হচ্ছে বিকৃতির মান। এটা কার মান? এটা হচ্ছে বিকৃতির মান। আর এই যে 100 নিউটন, ভাই নিউটন মানে নিউটন মিটার স্কয়ার আর কি, নিউটন পার মিটার স্কয়ার, এটা দেখেই বুঝছো যে এটা কার মান?
এটা হচ্ছে পীড়নের মান, এটা কার মান? এটা হচ্ছে পীড়নের মান। তাহলে আর কি লাগে? তোমার কি লাগবে? তোমার লাগবে হলো পীড়ন। পীড়ন কত? 100। বিকৃতি কত? 20। সো এখান থেকে তুমি ইয়ংস মডুলাসটা কত পাইছো? 5 নিউটন পার মিটার স্কোয়ার। যদি এই টাইপের কোয়েশ্চেন আসে তাহলে এইভাবে আপনারা ডিল করবেন, ঠিক আছে? এখন আপনাদের স্কুলে হয়তো এত কঠিন অঙ্ক দিবে না, কিন্তু তারপরও যে সকল স্কুলে একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে, যেমন ধরো ওই যে এসপিএসসি বা পুলিশ স্মৃতির কোয়েশ্চেন গুলো, ওইগুলোর ক্ষেত্রে আর কি এগুলো একটু ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে পড়ো। আচ্ছা, তো যেটা বললাম যে যদি পীড়ন ভার্সেস বিকৃতি গ্রাফ হয় তাহলে সেখানে ঢাল কাকে নির্দেশ করবে? ঢাল হচ্ছে ইয়ংস মডুলাসকে নির্দেশ করবে, ঠিক আছে? এটা গেল এমসিকিউর পার্ট। এবার দেখো এটার একক, ইয়ংস মডুলাসের একক। ইয়ংস মডুলাসের এককটা বলো তো, তুমি কি পড়ছো? পীড়ন সমান ইয়ংস মডুলাস ইনটু বিকৃতি, তাই না? আচ্ছা, এখন বলো তো পীড়নের এককটা কি পড়ছো? নিউটন পার মিটার স্কয়ার অথবা কি প্যাসকেল। আর এখানে বিকৃতির একক কি? নাইগা। তাহলে দেখে বলো তো ইয়ংস মডুলাসের এককটা কার একক? পীড়নের একক বা চাপের এককের সমান। কি বললাম? ইয়ংস মডুলাসের যে এককটা ওইটা কার এককের সমান? পীড়নের একক বা চাপের এককের সমান। তার মানে ইয়ংস মডুলাসের যে এককের কথা আমি বলতেছি, আপু যে ইয়ংস মডুলাসের এককের কথা বলতেছি, ওটা কি হবে? ওইটা হবে হচ্ছে চাপের একক। হয় নিউটন পার মিটার স্কয়ার দিবা, না হলে কি প্যাসকেল দিবা, অথবা কি চাইলে তুমি এটিএম দিতে পারো, অথবা কি ওই যে কেজি পার মিটার এস ইনভার্স 2 দিতে পারো। এরপর কি এটার মাত্রাটা কি হবে? আপা চাপের মাত্রাই কি হবে? এই ইয়ংস মডুলাসের মাত্রা হবে। তাহলে এটা কি হবে? এম এল ইনভার্স টি ইনভার্স 2। ঠিক আছে, সবাইকে একটু ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা ইয়ংস মডুলাসের সূত্রটা পড়লাম, তারপর হচ্ছে আমরা পীড়ন কাকে বলে পড়লাম, আমরা বিকৃতি কাকে বলে পড়লাম, স্থিতিস্থাপকতা কাকে বলে পড়লাম। এরপর কোন একটা জলাশয়ের তলদেশ থেকে একটা বুদবুদ যদি উপরে উঠে আসে তাহলে ওইটার আয়তনটা কেন বেড়ে যায় ওইটাও পড়ছি, মানে আকারে কেন বড় হয় ওইটাও পড়লাম, তাই না? আচ্ছা, এখন চলো, এখন আমরা ওই যে ইয়ংস মডুলাস বা গুণাঙ্কের এককটা কি, ইয়ংস মডুলাস বা কি ইয়ং এর গুণাঙ্কের এককটা কি, এটা তোমার কাছে কোয়েশ্চেন করছে। এখন বলো এককটা কি হবে? চাপের একক না? তুমি কিভাবে অ্যান্সারটা শুরু করবা? যে ইয়ংস মডুলাস বা ইয়ংস গুণাঙ্কের এককটা হচ্ছে চাপের একক, ঠিক আছে? কেমনে শুরু করবা? যে ইয়ংস মডুলাস, ইয়ংস মডুলাস বা গুণাঙ্কের, মানে ইয়ং এর গুণাঙ্কের একক হচ্ছে চাপের একক, ঠিক আছে? তারপর ওই যে ভাঙায় ভাঙায় লিখবা যে আমরা জানি পীড়ন সমান হচ্ছে ইয়ংস মডুলাস ইনটু কি বিকৃতি, তারপরে একইভাবে তুমি সুন্দরভাবে কি ইয়ংস মডুলাসের এককটা বের করতে পারবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সকলকে।